এই ফলটার নাম হলো ওড়া বা ওড়া চাকা ফল বলে, বা বাংলাদেশের ছইলা ফলও বলে থাকে। কেওড়া ফলের মতো কিছুটা দেখতে, কিন্তু খুব বড়। এর অনেক উপকারিতা রয়েছে। এই ফল কিন্তু খায়। আমি করছি ওকে বস, ওকে ওকে এ ধরলে আঙুল টাঙুল তো পুরো ঝেড়ে দেবে পুরো। সবুজ সবুজ, এটা কি ফল গো? এটা হচ্ছে, ধুন্দুল তো? এটা ধুন্দুল নয়, এটাকে হচ্ছে পশুর গাছ বলে আর পশুর ফল বলে। কোথায় ফল? এই গাছটাকে অনেকে দুরকম ভাবে চেনেন। অনেকে কাঁকড়া ফলের গাছ বলে, আবার অনেকে বকুল কাঁকড়াও বলে থাকেন। আর এই সেই নিঝুম দ্বীপ। আর এই সাইডে রয়েছে ঢুঞ্চি বাঘের জঙ্গল। আমরা যথারীতি যাযাবরের মতো এই জঙ্গলে তন্ন তন্ন করে ঘুরছি। গা ছমছম করছে, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। দেখুন চারিদিক নিস্তব্ধ। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একদম মনুষ্য বসতিহীন একটি নতুন গড়ে ওঠা সদ্য দ্বীপ, যে দ্বীপটির নাম হলো নিঝুম দ্বীপ। আর মূলত আমরা গিয়েছিলাম কেঁদুখালীর দ্বীপে, এবং কেঁদুখালীর দ্বীপ থেকে আমরা ফিরে আসার সময় রাত্রে আমাদের ঘুম হয়নি, যার কারণে নৌকো আমরা এখানে নোঙর করে বিশ্রাম নিচ্ছিলাম। তো হঠাৎ করে ভাটা হওয়ার কারণে আমাদের নৌকোটি এই চাতে বসে যায়, এবং আর নৌকোটিকে জলের মধ্যে নামানো যায়নি। তো যার কারণে আমরা এই দ্বীপেই আপাতত রয়ে গেছি। আবার যখন জোয়ারের পর্ব শুরু হবে, তখন এই নৌকোকে পুনরায় জলে ভাসিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর সবথেকে বড় কথা, এই সামনে রয়েছে বাঘের জঙ্গল আর ঢঞ্চি ফরেস্ট, এবং এই ঢঞ্চি ফরেস্টের পাশেই রয়েছে কিন্তু এই দ্বীপটি, এবং এর পরে রয়েছে বড় ঠাকুরা নদী, এবং তারপর রয়েছে কিন্তু কলস জঙ্গল। তো সবথেকে আশ্চর্যের বিষয়, মানে এই পাশের জঙ্গলে কিন্তু বাঘ রয়েছে। আর সম্প্রতিকালে বাঘ এসেছে নতুন করে, সেটা জানা যাচ্ছে। আর এই দ্বীপের দেখুন, এই দ্বীপে বাঘ আসাটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমি সাহস করে এই জঙ্গলের গভীরের দিকে একটু ঢুকছি আপনাদের একটু দেখানোর জন্য। এখানে বন্য শুয়োর, হরিণদের কিন্তু অবাধ বিচরণ রয়েছে এই দ্বীপের মধ্যে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলো গরান গাছ। আর এই যে এগুলো হচ্ছে গরান গাছ, আর এটা হচ্ছে বাইন গাছ। দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। তো আমি যেহেতু একা, দাদারা হচ্ছে বোটে রয়েছে, যার কারণে আমি ভয়ে যেতে পারছি না সামনের দিকে। তো দাদারা যখন নিচে নামবে, তখন আমি এই গভীর জঙ্গলের দিকে একটু প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও ভালোভাবে। এই দেখুন গরান গাছগুলো কি সুন্দরভাবে রয়েছে, কত সুন্দর পাতাগুলো দেখুন। অনেকে তো আবার এর পাতা গোল বলে, গোল পাতার গাছ বলে বলে বসেন, কিন্তু এটা গোল পাতার গাছ নয়, এটি হলো গরান গাছ। আর এখানে প্রচুর প্রচুর গাছ রয়েছে। আপনাদের আরেকটা গাছ দেখাই, ধুন্দুল গাছ। এই যে ধুন্দুল গাছ, এর ফল হয় এরকম গোল 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 বেলের মতো একটি ফল হয়। সেই যে ফল হয় সেই গাছটার নাম হলো এই যে ধুন্দুল গাছ। তো গাছটা বড় হচ্ছে এখন, ছোট যেহেতু তাই ফল হয়নি। যখন বড় হবে তখন এই গাছে কিন্তু ফল পরিপূর্ণ হয়ে যাবে। আর এই যে গেওয়া গাছ, এই গেওয়া গাছকে কিন্তু অন্ধকারী গাছ এরকম বলা হয়ে থাকে। এর কারণ এর যে গাছের সাদা মতো যে আঠা থাকে, এই আঠা ক্ষণিকের জন্য একটা মানুষের অন্ধকারের সাক্ষী হতে পারে, যার কারণে কিন্তু এই গাছকে অন্ধকারী গাছও বলা হয়ে থাকে, এই গেওয়া গাছকে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। আর দেখুন এই যে খাঁড়িটি চলে গেছে, একদম গভীরের দিকে চলে গেছে, এবং ওপারে রয়েছে কিন্তু বড় ঠাকুরার নদী। যদিও এই নদীটার নাম হলো ঠাকুরার নদী। তো আমরা এখানে এসে পুরো ফেঁসে গেছি, এক কথায় বলতে পারেন ফেঁসে গেছি। আর এগুলো তো পুরো বালি, দেখুন বালি, কাদা নেই। আর দেখুন শ্বাসমূল একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর ওই পারে রয়েছে বাঘের জঙ্গল, ঢঞ্চি ফরেস্ট ক্যাম্প। এই দেখুন এই যে জঙ্গলটি। একটু আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা নৌকো নিয়ে একটা জায়গায় পুরো
ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেই যে দ্বীপ, নিঝুম দ্বীপ, সেই নিঝুম দ্বীপের একটি চরে আমাদের নৌকো ভাটার কারণে আটকে যায়। সেই কারণে আমরা এখানে নোঙর করে এই খাওয়া দাওয়ার পর্ব এখন করছি। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো ছুঁই ছুঁই। আর সুন্দরবনের যদি এই নৌকোটা এখানে আটকে না যেত, এরকম একটা সুন্দর মুহূর্ত পেতাম না। সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। আর কি সুন্দর বড় একটা বাইন গাছের ছাওয়াতে এখানে সব দাদারা খাওয়া দাওয়া করছে। আমরা অবশ্যই খাওয়া দাওয়া করবো একটু পরে। তো চলুন খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই, তারপর আপনাদের এই যে আইল্যান্ডটা যতটা পারবো পায়ে হেঁটে গিয়ে আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করব। তো পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের বলেছিলাম যে পুরোপুরি ভাটা কমপ্লিট হয়ে গেলে এই দ্বীপটা ভালো মতো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন সামনে রয়েছে ঢঞ্চি বাঘের জঙ্গল, আর তার ঠিক অপোজিটে এই নিঝুম দ্বীপে আমরা একটু ঘুরতে বেরিয়েছি এবং যা দেখব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর সামনে রয়েছে একদম ঠাকুরার নদী, আর এটাই হচ্ছে সেই সদ্য গড়ে ওঠা নতুন একটি দ্বীপ। কত সুন্দর! যদি এখানে একটা বাঘ চলে আসে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওই বাঘ জঙ্গলের সাইডে জেলে ভাইরা ওই চরপাটা জাল বলে মাছ ধরার জন্য, সেই জাল প্রস্তুত করছে। বিশাল বড় চর পড়েছে, বিশাল বড়। এই যে নতুন যে নিঝুম দ্বীপটা তৈরি হয়েছে, আগে কিন্তু মানে বেশ কয়েক বছর আগে কিন্তু এত বড় বালুর যে যে চর সি বিচ কিন্তু ছিল না। পরবর্তীতে দেখছি মানে 2025-এর এখানে এসে দেখছি যে এখানে নতুন একটা বেশ সি বিচ তৈরি হয়েছে, বেশ বড়। আর ওই সাইডে রয়েছে কিন্তু আমাদের কলস যে জঙ্গল, ওই সাইডে রয়েছে। এবং যত আমরা এগিয়ে যাব ওইদিকে উত্তরের দিকে যত যাব তত আরও মানে গভীর গভীর বাঘের জঙ্গল আমরা দেখতে পাবো। কিন্তু এখান থেকে অনেকটা যেতে হবে আমাদের ঠাকুরার নদী পার হয়ে। আর এই দ্বীপটা দেখুন পরপর মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর ভূমি ক্ষয়ের কারণে দ্বীপটি হচ্ছে পরপর নিমজ্জিত হতে শুরু করে দিয়েছে অলরেডি। মানে গাছ টাছ সব ভেঙে দুমড়ে মুচড়ে চলে যাচ্ছে, কেননা এই পারে রয়েছে পুরো বে অফ বেঙ্গল। আর এই যে পুরো ঠাকুর নদীর যে উত্তাল ঢেউয়ের কারণে এই দ্বীপ পরপর ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। এই পারেও যে ঢঞ্চি বাঘের জঙ্গল রয়েছে, এই জঙ্গলও সেম একই অবস্থা, পাড় সব ধসে পড়ে যাচ্ছে। কত গাছ, কত প্রজাতির গাছ সেই মাটি শুদ্ধ শিকড় উপরে এই জলে সব দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। কি সুন্দর প্রকৃতির একটা আলাদা মায়াবী রূপ। মানে ভাঙা গড়ার একটা খেলা চলছে প্রতিনিয়ত। সেই গাছটা দেখো কত সুন্দর। একটা সময় কিন্তু এগুলোতে গাছ ছিল, জানেন তো, এগুলোতে গাছ ছিল, এত ঢেউয়ের কারণে সব ভেঙে চলে গেছে। তো পরবর্তীতে এই বঙ্গোপসাগরে যত বালি এই ঢেউয়ের কারণে এখানে এসে জমা হয়েছে, নাহলে এগুলো গাছ ছিল সব। আবার নতুন করে যদিও ছিটে ফোটা ছোটো ছোটো চারা গাছের জন্ম নিয়েছে দেখতে পাচ্ছি। আর বড় ম্যানগ্রোভ বলতেই দ্বীপটার এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আর এই দ্বীপে হরিণও রয়েছে, বন্য শুয়োরও রয়েছে। আর শোনা যাচ্ছে কানাঘুষো সম্প্রতিকালে এই ঢুঞ্চি ফরেস্টে বাঘ এসেছে। তো এই ফরেস্টে যদি বাঘ থাকে তাহলে এই জঙ্গলে বাঘ থাকা মানে সামান্য বিষয় থাকতে পারে। আর এই যে জঙ্গল, এই জঙ্গল একদম ওপেন জঙ্গল, কোনো জাল দিয়ে পারে কোনো সেপারেট করা নেই। একমাত্র সেপারেট করা হয়েছে জাল দিয়ে। ওই পারে লোকালিটি রয়েছে, সেই পারে একমাত্র ঘেরা রয়েছে, নাহলে কিন্তু এই দিকে পুরো ওপেন জঙ্গল, কোনো জাল দিয়ে ঘেরা নেই। বাবা কাদা! এই দেখুন একদম দ্বীপটার যে উত্তর সাইড, সেই সাইডে চলে এসেছি। দেখুন কি অবস্থা হয়ে রয়েছে, গাছপালা সব ভেঙে চুড়ে দুমড়ে পড়ে রয়েছে। দেখলে কষ্টও লাগে। এই সুন্দরবন আছে বলে আমরা বেঁচে আছি,
এই সুন্দরবনের একটা একটা আইল্যান্ড যদি বিলীন হয়ে যায় না, পুরো আমাদের সুন্দরবনে যে গ্রাম সেগুলোও বিলীন হয়ে যাবে। না হলে এত বড় বড় প্রবল ঢেউয়ের যে আঘাত, আটকানোর মতো কারোর ক্ষমতা নেই। কি সুন্দর পাখির ডাক। এগুলোতে হেতাল গাছ ছিল, হেতালের শেকড় হ্যাঁ, ওই জলের দাপটে সব শেষ হয়ে গেছে। সব দুমড়ে চলে গেছে গো। ওই গাছটা এবার পাবে জানো, এটা কাঁকড়া আছে, এটাও কাঁকড়া আছে। কাঁকড়া আছে না? চেকটা দেখো, চেকটা দেখো, ওইদিকে আছে একটা। গোরান গাছ। আস্তে আস্তে জঙ্গল ভিতরে প্রবেশ করছি। এই মুহূর্তে যদি বাঘ মামার আবির্ভাব ঘটে তাহলে রেস্কিউ করার মতো কেউ থাকবে না, কিছু একটা ঘটে যাবে। গাছ টাছ কেউ কাটছে বুঝলে, হ্যাঁ? গাছ টাছ কেউ কাটছে। চলো যাই, বাধা দেবো কেন এরকম? কেননা নষ্ট করছে। দেখো, ছোট ছোট যে গোরান গাছ, এগুলো কারা কাটছে? এরকম মানসিকতা হয় কি করে? সত্যি কথা বলতে সুন্দরবনকে, এই সুন্দরবনের কিছু অসাধু মানুষজন এই সুন্দরবন ম্যানগ্রোভকে নষ্ট করছে। জানে না কি বিপদ বা কি ক্ষতি করতে চলেছে। ক্ষতি তো মানে অলমোস্ট করে ফেলেছে, কিছু বলার নেই। মানে দেখলে কষ্ট লাগবে যে সুন্দরবনকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছেন সবাই, মানে যারা সুন্দরবন উপর যারা দেখাশুনো করেন, দেখভাল করেন। কিন্তু দেখুন ওনারা তাদের বুড়ো আঙুল দেখিয়ে এখানে সব গাছ কাটছে। দেখুন, এই দেখুন, এগুলো প্রাকৃতিক দুর্যোগে এই গাছ কোনোদিন ভাঙেনি। এটা হচ্ছে গরান গাছ, খুব শক্ত একটা গাছ। দেখুন এই গরান গাছ সব এইগুলোতে যত ছিল সব কেটে দেখুন ফাঁকা করে দিয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছে। দেখুন কি বলবো, মানে দ্বীপটা ক্ষয়ে ক্ষয়ে চলে গেলে, এই দ্বীপ যদি বিলীন হয়ে যায়, এই দ্বীপকে আর মানে কিছু পুনরায় তো পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। মানে পরের যে দ্বীপগুলো আছে সেগুলো পুরো ধ্বংস হয়ে চলে যাবে। গাছ কিভাবে কেটেছে, মানে একটা হাইটের যে গরান গাছগুলোকে সব কেটে নিয়েছে। কেটে কি করবে জানি না, কি করেছে। গাছ ছমছম করছে, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। দেখুন চারিদিক নিস্তব্ধ, আর কি সুন্দর পাখিদের ডাক ভেসে আসছে, বিভিন্ন নাম না জানা পাখিদের। কি সুন্দর প্রকৃতির এত রূপ, না আসলে বোঝা যাবে না, এত সুন্দর। যেন কেউ যেন এক টুকরো কাগজে ছবি এঁকে দিয়ে গেছে, এত সুন্দর। মানে এই গাছগুলো মানে তাদেরকে বাঁচানোর জন্য সর্বস্বটুকু দিয়ে মাটি আঁকড়ে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছু অসাধু এই গাছগুলোকে আবার ধ্বংস করে নিজের বিপদ ডেকে আনছে। কবে বুঝবে এই একবিংশ শতাব্দীতে মানুষরা, কবে সতর্ক হবে জানি না বাবা। কি সুন্দর শ্যাওলাগুলো, কেমন দেখো, বসতে ইচ্ছে করছে, বসতে ইচ্ছে করছে। শ্যাওলাগুলো কি সুন্দর। মানুষ তো অলরেডি বসে পড়েছে, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর কি বলবো আপনাদের, আমাদের নৌকাতে যে পর্যাপ্ত পরিমাণে খাবার জল ছিল সেই জলও ফুরিয়ে গেছে। আর এখান থেকে লোকালিটি অনেক দূর, অনেক ঘন্টা যেতে হবে। আর যেহেতু ভাটা, নৌকা আটকে রয়েছে, কিভাবে যাব জানি না। তাই আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়ে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করছি, কেননা একটু জোরে হাঁটাচলা করলে ডিহাইড্রেশন হবে, পিপাসা পাবে, কিন্তু খাবারের জন্য জল আমাদের কাছে নেই। জানি না কি করব। কি গাছের পাতাগুলো দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন না, এই গাছটার নাম হলো ধুন্দুল গাছ। তো এই ধুন্দুল ফল কিছুটা বেলের মতো হয়, বড় বড় বেলের মতো। অনেকে আবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে অনেকে আবার কি করে, যে সুন্দরবনের বেল বলে, আবার অনেকে আইল ফলও বলে থাকে। তো আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওড়া চাকা গাছ। বাংলাদেশের দিকেও বলে থাকে ছইলা গাছ বলে।
আর এই ধুন্দুল ফল দেখতে আবার পশুর ফলের মতো মানে দেখতে হয়, পশুর ফল। তো আমি একটা ফল দেখতে পেয়েছি, একটু দেখাচ্ছি। কোথায়? ফলটা অনেকদিন থেকে পাড়া হয়ে আছে ফলটা, এটা একটু মানে গাছ থেকে পাড়তে পারলাম না, just এমনি দেখাচ্ছি আপনাদেরকে। কি? এটাই ধরুন, এই যে এই ফলটা হচ্ছে ধুন্দুল ফল, আর অনেকে পশুর ফলও বলে থাকেন। যাই হোক, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই ফলকে আইল ফলও বলে থাকে, অনেকে বেল ফলও বলে থাকে। তো যাই হোক, এই ফলটা হচ্ছে কি করে হয়তো পড়েছে, জলে ডুবেছিল, নষ্ট হয়ে গেছে, তাই না? যদি চারা হয় এখানে একটু উপরে তুলে দিই। হ্যাঁ, গাছ ওইদিকে আছে। যদি চারা হয়, হ্যাঁ গাছটা ওইদিকে আছে, হুম। গাছটি যদি আমরা এই যে বলছিলাম না যে গরান গাছ খুব স্ট্রেট কাট হয়, একদম দেখো, একদম স্ট্রেট, একদম স্ট্রেট। দেখুন এই গাছটা একদম স্ট্রেট, গোড়া থেকে একদম স্ট্রেট, আর খুব শক্ত হয়। এই গরান গাছ খুব শক্ত হয়, হ্যাঁ হ্যাঁ যেন কেউ তুলি দিয়ে এঁকে গেছে পুরো। এবছরে দুর্গাপুজোর থিমে এই লুক, কি দারুণ সবুজ। কি বলবো, এরকম ভাবে গাছ কেউ কাটে? মানুষ কবে যে বুঝবে ঈশ্বর জানে। কি দারুণ, উফ, আহা হা হা, কি সুন্দর। আমি শুধু গরান গাছগুলোর দিকে তাকিয়ে আছি, আর কিছুই না। একদম স্ট্রেট, একদম স্ট্রেট, কি সুন্দর। আর এখান থেকে দেখুন কাঠ কেটে চুরি করে নিয়ে পালিয়েছে। কি দারুণ লাগছে। ও জ্বর আসলে এরপর কিন্তু জ্বর পুরো ভর্তি হয়ে যায়, এবং সমুদ্র মানে বঙ্গোপসাগরের পুরো ঢেউ এই জঙ্গলের নিচ থেকে পুরো একদম গাছের গোড়া থেকে হয়ে যায়। এত সুন্দর। কাছে এসে ভালো করে তোলে। হ্যাঁ এই যে এই মস্টস নিয়ে এই যে একটা পোকা রয়েছে এর মধ্যে, এক্ষুনি বার হয়েছিল। এই যে দেখবে এসে কৌশিক দা। একটু দাঁড়াও, খুব ভালো। এই দেখুন, শঙ্খের ভিতরে পোকা, এই দেখুন কি সুন্দর। এই যে শ্বাসমূল, কি বড় বড় শ্বাসমূল, মানে এক মহিষাসুরের সিংহের মতো মনে হচ্ছে, মহিষের। মানে বইতে পড়েছি যে এই শ্বাসমূলের কারণে বাঘ শিকার করতে অক্ষম, মানে খুব কষ্ট করে শিকার করতে হয়। আমরা তখন ভাবতাম যে শ্বাসমূল তো সরু সরু, এত কষ্ট হয় কী করে, পায়ে ফুটবে কী করে। কিন্তু এইটা দেখার পর এখন মনে হচ্ছে যে সত্যি মানে বাস্তব এটাই। কি বড় বড় শ্বাসমূল, একদম খোঁচা খোঁচা হয়ে একদম তীক্ষ্ণ সূচের মতো হয়ে রয়েছে, বিশাল বড়, বিশাল বড়, আর খুব শক্ত, খুব শক্ত, বিশাল শক্ত। খুব খুব ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভার। আমি তো পেয়ে গেছি বাঘের গায়ের গন্ধ টন্ধ, মানে কি ভয় পেয়ে গেছি আমি। রক্ষা করো বাবা। এই গাছটা দেখো, ওহো, এটা ফল হয়ে আছে দেখো। ধুন্দুল। হ্যাঁ এই যে, হ্যাঁ ওই এই সবুজ তো। দেখো, এই সবুজ সবুজ, এটা কি ফল গো? এটা হচ্ছে, ধুন্দুল তো? এটা ধুন্দুল নয়, এটাকে হচ্ছে পশুর গাছ বলে, আর পশুর ফল বলে। কোথায় ফল দেখতে? চালতার মতো ও দেখতে, দেখতে পেয়েছি, হ্যাঁ হালকা সবুজ, পেয়ারার মতো, পেয়ারার মতো। চালতা চালতা। পাতার থেকে হালকা সবুজ। অনেকে গুলিয়ে ফেলেন যে ধুন্দুল ফল আর পশুর ফল একই, কিন্তু না, এই পশুর ফল আলাদা হয় এই চালতার মতো, আর ধুন্দুল ফল হয় একদম গোল বেলের মতো, একটা শক্ত ওই থেকে চলে আসলাম তারপর। আবরণ করে থাকে। না ওইদিকে যায়নি, বড় বড় শ্বাসমূল ছিল বলে। যেও না যেও না, বড় বড় শ্বাসমূল রয়েছে, যেও না। আমি মানে এ করবো না, জাস্ট আমি ফলের আছে পশুর গাছ আছে এখানে, আসো, আছে, যেও না। তাহলে কি পশুর গাছের শ্বাসমূল নেই কি বলো তো? ওগুলো পশুর শ্বাসমূল, পশুর গাছের শ্বাসমূল, পশুর শ্বাসমূল, পশুর মতোই। অসাধারণ। এই যে গাছটা দেখতে পেয়েছেন না, এই গাছটাকে অনেকে দুরকম ভাবে চেনেন, অনেকে কাঁকড়া ফলের গাছ বলে, আবার অনেকে বকুল কাঁকড়াও বলে থাকেন। এই ফলের একটা আশ্চর্য গুণ, এই যে ফল দেখা যাচ্ছে, ওই ফলটা নিয়ে যদি মাটিতে এরকম করে পুঁতে দেওয়া হয়,
আবার নতুন চারা গাছের জন্ম নেবে। তাই প্রত্যেক বছর ফরেস্ট আধিকারিক কর্মীরা কিছু স্টাফ নিয়োজিত করে এই সুন্দরবনের ফলগুলো সংগ্রহ করে থাকেন এবং নতুন চারা গাছের জন্মানোর জন্য একটা আদর্শ জায়গায় এই বীজগুলোকে রোপণ করে থাকে। এই দেখুন, আপনাদের বলছিলাম না, এই দেখুন গাছ হয়েছে, দেখুন এই বীজগুলো পড়ে গেছে, একা একা পড়ে গেছে, পড়ে গিয়ে নতুন চারা গাছ হয়েছে। দেখুন, মানে আমি যদি এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়ে পুঁতে দিই, 2-3 সপ্তাহ বা 1 মাস পর দেখবেন এরকম একটা গাছ হয়ে যাবে। গাছ থেকে ওগুলো পড়েছে, পড়ে একা গায়ে পুঁতে হয়ে গেছে। একদম হ্যাঁ আর দেখো নিচটাও শুচালো, যাতে ঢুকে যায়। হ্যাঁ, এই নিচটাই সোচালো। সত্যি অসাধারণ। অসাধারণ, প্রকৃতির কি অপূর্ব লীলা, অসাধারণ। লীলা আমার। আর সেই রকমভাবেই গাছটা তৈরি হয়েছে। দেখুন ফলগুলো সোজা পড়বে, একদম গেঁথে যাবে, গিয়ে নতুন করে হবে। এই যে দেখুন এখানে পড়ে হয়েছে। অদ্ভুত অদ্ভুত, লীলা। কি সুন্দর। আর ফুলগুলো কি সুন্দর, বকুল ফুলের মতো দেখতে হয় বলে বকুল, আর কাঁকড়া গাছ কেন বলে সেটা আমি জানি না। সুন্দরবনে বাইন গাছের মতো দেখতে ঠিক এই একটা প্রজাতির গাছ। দেখলে মনে হবে যেন সেই কেওড়া ফলের মতো ফল হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এই ফল কেওড়া ফল নয়। এই গাছটার নাম হলো ওড়া বা ওড়া চাকা। আর বাংলাদেশের সাইডে, বরিশাল সাইডে কিন্তু এই ফলের নাম আবার ছইলা ফল বলে থাকে। তো এই ফলের কিন্তু প্রচুর গুণও রয়েছে, মানে বিশেষত যাদের গাম থেকে রক্ত পড়ে বা ইনফেকশন হয়, এই ফলের রস যদি ব্যবহার করা হয় তাহলে সেই রোগ ভালো হয়। আমার ভিডিওটা নাও। মানুষটা কি বললো দেখো। মানুষ দা কি ভেলকি দেখালে, কাদাঘাটা বেরোচ্ছে। কি বড়। এরকম একটা ধরেছিলাম শিকারে গেছি। এত কষ্ট করেছি, তার ফল কি পাবো না? রাজার ছেলে বার হচ্ছে, রাজার ছেলে। বালতি নিয়ে দেরি করিস না। বালতিটা নিয়ে আসো। কি বড়। এই আমি এরকম ভাবে কাঁকড়া ধরেছিলাম, তো কিছুদিন আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, একজন ভাই দেখে খুব রেগে গেছিল। তো আজকে তার থেকে আর একটা বড় ধরলাম, একদম খুব বড় ধরো, size-এর ধরো। কাঁকড়া ধরলাম। তুলে নাও, তুলে নাও। ঠিক আছে, সত্যি। নিয়ে নাও। ওটা আস্তে করে জাকিয়ে তো এদিকে, ও পেশাব করে দিয়েছি কিন্তু। ও বাবা, আমি করছি ওকে বস, ওকে ওকে। তাই এ ধরলে আঙুল টাঙুল তো পুরো ঝেড়ে দেবে পুরো। আচ্ছা, আরো আছে না? দইটাকে তুলে নে উপরে। আরো আছে? দেখছি যে গত থাক মেয়ে মেয়ে কাঁকড়া থাকার কথা। কাকা কোঠা। আবার একবার দেখো। ভাগ্যিস মাল সুদীপের আঙুলটা ধরেনি, তাহলে ও তো ও দেখো, তারও ভয় আছে। সেও ইয়ে খুলছি না, এই যে একটা কাঁপছে আতঙ্কে। যে আমি কোথায় যাবো, হট করে কামড়ে দেবে তো বাবা। খুব খুব আনন্দ পেলাম, ঠিক আছে, এই কাঁকড়া ধরে। গত শেষ। পুরো শেষ? সত্যি ভালো করে একটু দেখে নাও, যদি আরেকটা থাকতে পারে। দেখো না। ডান দিক বাঁ দিক। হ্যাঁ মাল তো এই তো শেষ এইখানটায়। আচ্ছা, ওখানে ঠিক মাল আছে। বুঝতে ঠিক আছে, তাহলে একটা কাজ করে আসো, এই মাটিগুলো আবার ভরিয়ে দিয়ে আসো, তাই না? এই মাটিগুলো ফেলে দিয়ে আসো। এখন ঘড়ি কাটায় 4:30টারও বেশি। আমাদের নৌকো এখনও চরে বসে রয়েছে, আর মানুষটা দেখুন বসে রয়েছে এখানে। তো এখনও জোয়ারের জল ওঠেনি, জ্বর শুরু হয়েছে। আর দেখুন ওই পারে রয়েছে ডুবঞ্চি যে ফরেস্ট, বাঘের জঙ্গল। আর ওদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে আজকের মতো গত রেখে। আর আমাদের সামনে এখানে একটা ফিশিং বোট রয়েছে, ওনারা হচ্ছে চরপাটা জাল ঘিরেছেন এই সাইডে। তো পুরোপুরি জোয়ার কমপ্লিট হয়ে গেলে ওনারা হচ্ছে জাল আবার এই বাঁশের ওপর তুলে দেবে এবং ভাটার পর মাছগুলো গড়িয়ে জালের কিনারা এসে জমা হবে। সেই মুহূর্তে ওনারা মাছগুলোকে সংগ্রহ করবেন। তো জোয়ারের পর্ব মোটামুটি যখন শুরু হয়েছে, এই জল যখন এই বন লাগোয়া যখন জল চলে আসবে, তখন আমাদের বোট বের করে নিয়ে যাব আর কি। যতক্ষণ নৌকো ভেসে উঠছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। আর এত সুন্দর লাগছে এই চারিদিকটা, কি বলবো আপনাদের। দুপুর থেকে খুব রোদ্দুর ছিল, কিন্তু বিকালের দিকে বা সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, খুব সুন্দর একটা পরিবেশ। আকাশটার রংটা দেখো কেমন হয়ে গেছে, মাঝখানে সবুজ মতো কি কালার।
ভালো হয়েছে। ও এগুলো যে নদীর মৌরলা মাছ, খুব সুন্দর খেতে হয়। কি করো, নৌকো এখন আটকা পড়েছে, জাল ফেলে সময় কাটাই। এটা আলু দিয়ে ঝাল ঝাল করলে যা হবে না। হ্যাঁ, না না, বসে বসে ওই কাজটা করে নে না বাবা। তুই নেবে যাবি যখন, ওটা একটু ফ্রেশ করে ছাড়িয়ে দিয়ে দে বাবা। ওই দনটা যা হবে না। একা হয়ে যাবে, তুই দেখ চেষ্টা কর, হয়ে যাবে। আরে ঠিক আছে। দেখ না তুই চেষ্টা কর না।